তীরা চলে যাওয়ার পর আমি ছাদে উঠে খেয়াল করলাম অনুরমার চুলগুলো কেমন আঁকাবাঁকা হয়ে উঠছে। আমি ভয়ে চমকে গেলাম। ভাবলাম এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। পাশে অরণ্যকে দেখে দ্বিতীয়বার চমকালাম। খেয়াল করলাম অরণ্য ছাদের মধ্যে শুয়ে আছে, আর অনুরমা অরণ্যের উপর কি যেন করছে। মনে হচ্ছে কিছু একটা অরণ্যের উপর পিছাচ্ছে। কিছুটা অদ্ভুত লাগছিল বিষয়টা। আমি দৌড়ে অরুণমার কাছে গেলাম। অনুরমার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, অরণ্যের কি হয়েছে? এভাবে শুয়ে আছে যে, আর তুমি অরণ্যকে এমন করতেছো কেন? আমার কথা শুনে অনুরমা আমার দিকে তাকালো। অনুরমা আমার দিকে তাকাতে ভয় পেয়ে গেলাম, কারণ অনুরমা চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এতটা বিভৎস হয়ে গিয়েছিল তার চেহারা, তা দেখে ভয়ে কুঁকড়ে গেলাম। তবুও সাহস জুগিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? সত্যি কি এগুলি আমার কল্পনা, নাকি এর বাইরে কোনো কিছু আছে? খেয়াল করলাম অনুরমা আমার কথার কোনো জবাব দিচ্ছে না। কোনো রকম জবাব না পেয়ে যখনই আমি অনুরমাকে ধরতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম অনুরমার চুলগুলো সাপের মতো আমার দিকে তেড়ে আসছে। আমি ভয় পেয়ে পিছুতে লাগলাম। আমার পিছানোর সাথে সাথে চুলগুলো লম্বা হয়ে আমার পিছনে আসতে লাগলো। আমি পিছুতে পিছুতে এক পর্যায়ে ছাদের কার্নিশে চলে গেলাম। ঠিক এই সময়ে চুলগুলো আমাকে পেঁচিয়ে ধরলো, এমনভাবে পেঁচিয়ে ধরলো যে আমার দম আটকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শরীরটা মোচড়াতে লাগলো। নিজেকে ছাড়ানোর যত চেষ্টা করছিলাম, ততই চুলগুলো আমাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো। এক পর্যায়ে আছাড় মেরে ফেললো। আছাড় মারার পর মাথায় প্রচণ্ড আঘাত পেলাম। ছাদের মাঝে থেকে একটা ফেরেক হাতে ঢুকে গেল। কোনো রকম অনুরমার দিকে তাকিয়ে দেখলাম অনুরমার চেহারাটা হিংস্র হয়ে গিয়েছে। হাতের ফেরেকটা ঢুকে টলমল করে রক্ত বের হতে আমি ব্যথায় চিল্লানি দিয়ে উঠলাম। ঠিক এই মুহূর্তে তীরার ডাকে পুনরায় অবাক হলাম, কারণ আমি খেয়াল করলাম আমি এখনো সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি। তার মানে আমি এখনো ছাদে যাইনি। তাহলে একটু আগে আমার সাথে যা ঘটলো সেটা কি আমার কল্পনা? ভাবতে ভাবতে একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন তীরা ধাক্কা দিয়ে বলল, কি হলো? তুই এভাবে চিল্লানি দিয়ে উঠলি, আর তোর হাতে কি হলো? এভাবে রক্ত পড়ছে যে? তীরার কথায় হাতটা দেখে আমি ভাবলাম কিছুক্ষণ আগের ঘটনা যদি মিথ্যে হয়, তাহলে আমার হাতে ফেরেক ঢোকার আঘাতের চিহ্নটা কিভাবে হলো? অবশ্যই এটা আমার কল্পনা না। যদি আমার কল্পনা হতো, তাহলে আঘাতের চিহ্নটা হাতে থাকতো না। এবার বিশ্বাস হলো এতক্ষণ যা ঘটেছে সেটা মোটেও আমার কল্পনা না। এটা কোনো মায়া। আমি নিশ্চিত কোনো মায়ার জালে ফেসে গিয়েছি, আর অনুরমা কোনো সাধারণ মানুষ না। রহস্যের কড়া একটা গন্ধ পেলাম, কিন্তু সে কি সেই রহস্য? আমি কি সেটা উদ্ঘাটন করতে পারবো? অপরদিকে তীরা এভাবে আমাকে ভাবনাতে ডুবে দেখে পুনরায় ধাক্কা দিয়ে বলল, কি রে মালিহা, কথা বলছিস না কেন? আমি তীরার কথায় ভাবনার জগৎ থেকে নিজেকে বের করে এনে বললাম, না তেমন কিছু না, চল ছাদে যাই। তীরাকে নিয়ে ছাদে যাওয়ার পর খেয়াল করলাম অরণ্য আর অনুরমা দাঁড়িয়ে আছে। অনুরমা আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? এরকম আঘাত ফেলে কি করে? পাশ থেকে অরণ্য আমার হাতটা দেখে বলল, মালিহা দেখি তো, তোর হাতটা কি করে এমন জখম করলি? সাবধানে চলতে পারিস না? এ বলো অরণ্য আমার হাতটা নিয়ে হাত দেখতে লাগলো। এর মধ্যে অনুরমার দিকে খেয়াল করে দেখলাম অনুরমা চোখ রাগে রক্তবর্ণ হয়ে রক্ত ঝরছে। আমি অনুরমাকে এভাবে দেখার পর নিজেকে বেশ শান্ত রাখলাম। এবার আমার মনে হলো অনুরমা সত্যিই সাধারণ কোনো মানুষ না। এসবের পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। এসব ভেবে অরণ্যর কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তোকে দেখতে হবে না, আমি ঠিক আছি।
হাতটা ছাড়িয়ে অনুরমার দিকে এবার খেয়াল করলাম। অনুরমার চোখগুলো স্বাভাবিক। আমি বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য অরণ্যকে বললাম, দেখ তো অরণ্য, হাতের এই জায়গাটায় কি বেশি জখম হয়েছে? তোর মতিগতি বুঝি না। এই বলিস হাত না ধরতে, এখনই বলছিস আবার দেখে নিতে। কি যে করিস না, দে দেখি। এ বলে অরণ্য আমার হাতটা নিয়ে দেখতে দেখতে বলল, ভালোই তো জখম হয়েছে। এভাবে ফেরেক ঢুকলো কি করে? আমি অরণ্যকে পুনরায় বললাম, একটু রক্তটা মুছে দে তো। অরণ্য রক্তটা আলতো করে মুছতে থাকলো আর বলতে লাগলো, এত বেখেয়ালিভাবে চললে হয়? একটু সাবধানে চলতে পারিস তো। আমি অরণ্যর কথায় পাত্তা না দিয়ে অনুরমার দিকে তাকালাম। খেয়াল করলাম অনুরমার চোখ থেকে পুরোনায় রক্ত জড়তে লাগলো। ব্যাপারটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি অরণ্যর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, হাত দরক দেখাতে হবে না। বলে অনুরমার দিকে আবার তাকালাম। লক্ষ্য করলাম এবার অনুরমা বেশ স্বাভাবিক হয়ে আছে। খুব ভালোই বুঝতে পেরেছিলাম এই বিয়েটার পেছনে যথেষ্ট রহস্য আছে। কিন্তু কি সে রহস্য? সব কিছুই আমার কাছে অজানা। মনে মনে স্থির করলাম এই রহস্যে যে করেই হোক উদ্ঘাটন করব। এর মধ্যে অনুরমা ডেকে বলল, কি গো মালিহা, তুমি হুটহাট চুপ হয়ে যাও কেন? আরে এমনি, শরীর ভালো লাগছে না তো তাই। কি হয়েছে তোমার? শরীরটা একটু দুর্বল। খাওয়া দাওয়া ঠিক করে করো না তাই তো? হ্যাঁ, একটু খামখেয়ালি করি খাওয়া নিয়ে, খেতে মন চায় না বলতে পারো। কি যে বলো না, এই বয়সে বেশি বেশি খাবা। এখনই তো খাওয়ার সময়। আচ্ছা খাবো, যাই এখন। রাত হয়ে এসেছে, শরীরও ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে। বলে ছাদ থেকে চলে আসলাম। এসে চুপ হয়ে শুয়ে রইলাম। দেখতে দেখতে রাত গভীর হলো। অরণ্যের রুমটা আমার রুমের পাশাপাশিই ছিল, তাই হুট করে আমার কানে একটা বিকট আওয়াজ আসলো। আমি আওয়াজটা খেয়াল করে দেখলাম অরণ্যের রুম থেকে আসছে। অরণ্যের রুমের দিকে একটু এগুলাম। আওয়াজটার তীব্রতা আরও বাড়তে লাগলো। অরণ্যের রুমের কাছে আসতে আওয়াজটা আরও প্রখর হলো। একটু স্থির হয়ে বোঝার চেষ্টা করলাম এটা কিসের আওয়াজ। কেন জানি না মনে হলো হাড়গোড় খাওয়ার আওয়াজ হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম জানালাটা হালকা খোলা। জানালা দিয়ে উঁকি দেওয়ার ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। অনেক ভেবে মন স্থির করলাম যে একটু উঁকি দেওয়া যাক। মন স্থির করে যখন উঁকি দিলাম, ভয়ে আটকে গেলাম। কারণ অনুরমা অরণ্যকে পাশে শুইয়ে একটা মৃত বিড়াল কুড়মুড় করে চিবিয়ে খাচ্ছে। অরণ্য তখন বিভোর ঘুমে মগ্ন। আর এদিকে ভয়ে আমার পা কাঁপতে লাগলো। তবুও মনের সাহস জুগিয়ে নিজের মনের জোর বাড়ালাম। খেয়াল করলাম অনুরমা বিড়ালটা খেয়ে অরণ্যের পাশে বসে কি যেন বিড়বিড় করছে। সাথে সাথে অরণ্য শূন্যে ভাসছে। অরণ্যকে শূন্যে ভাসিয়ে অনুরমা একদম চুপ হয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর আবার অরণ্যকে শূন্য থেকে নামিয়ে চোখ খুলে অরণ্যের দিকে তাকালো। অরণ্যের দিকে তাকাতেই একটা আলোর রোশনি অনুরমার চোখ থেকে বেরিয়ে অরণ্যের কপালে প্রবেশ করলো। অরণ্যের কপালে আলোটা প্রবেশ করার সাথে সাথে আশ্চর্যজনক ভাবে বিড়ালের অবশিষ্ট হাড়গুলো জোড়া লেগে জ্যান্ত হয়ে গেল। আর বিড়ালটা জানালার কাছে এসে ঝাঁপ দিয়ে আমার উপরে উঠে মুখে আঁচড় কাটলো। মুখে আঁচড় কাটতে আমি বিকটভাবে চিৎকার দিয়ে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। তাড়াহুড়ো করে পাশে রাখা গ্লাস থেকে গপ গপ করে পানি খেলাম। এই মুহূর্তে খেয়াল করলাম আমার মুখে হালকা জ্বলুনি হচ্ছে। আমি লাইটটা জ্বালিয়ে আয়নার কাছে গিয়ে ভয় পেয়ে গেলাম মুখে আঁচড়ের দাগ দেখে। আমার আর বুঝতে বাকি রইল না আমি অনেক বড় মায়ার জালে ফেঁসে গিয়েছি। পরদিন রাতেও একইভাবে হাড়গুড়ের আওয়াজ পাচ্ছিলাম। ঘড়িতে খেয়াল করে দেখলাম রাত তখন ৩টা বাজে। আমি আওয়াজ বরাবর এগিয়ে জানালার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখলাম আগের রাতের
অনুরমা যা করছিল আজকেও একই কাজ করছে। এবার আমি জানালার পাশে দাঁড়িয়ে নিজের হাতের কাটা অংশটা একটু আঁচড় দিয়ে কেটে রক্ত বের করলাম। রক্ত বের করে জানালার পাশের দেয়ালে একটা চিহ্ন আঁকলাম, কারণ আমি যদি এটা স্বপ্ন দেখে থাকি তাহলে পরদিন এই রক্তের চিহ্নটা দেয়ালে থাকবে না, আর যদি এটা বাস্তব হয়ে থাকে তবে পরদিন দেয়ালে রক্তের চিহ্নটা পাবো। এই মুহূর্তে বিড়ালটি আমার উপরে এসে ঝাঁপ দিতে আমি চিৎকার করে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম রাত 4টা বাজে। তার মানে আমি ওইখানে 1 ঘন্টা কাটিয়েছি। এখন শুধু সকাল হওয়ার পালা, আর দেখতে হবে ওই রক্তের চিহ্নটা ওখানেই আছে নাকি। রক্তের চিহ্নের কথা মনে হতে আমার চোখ গেল আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতে জখমটা থেকে রক্ত পড়ছে। তার মানে এতক্ষণ যা হয়েছে তা আমার স্বপ্ন ছিল না। তবুও পুরোপুরিভাবে বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে রাতের আধার গুছিয়ে আকাশটা লাল হয়ে পূর্ব গগনে সূর্য উঠতে লাগলো। আমি হাতে জখমটায় মলম লাগিয়ে ঘর থেকে বের হলাম। তখন হালকা হালকা আলো ছিল, পুরোপুরি সূর্য ওঠেনি। ঘর থেকে বের হয়ে আরেকটা বিষয় লক্ষ্য করে চমকে গেলাম। রুম থেকে বের হয়ে আরেকটা বিষয় দেখে চমকে গেলাম। খেয়াল করলাম একটা অপরূপ সুন্দরী মেয়ে বাগানের দিকে হেঁটে যাচ্ছে। মনে মনে ভাবলাম গেট তো তালা দেওয়া, তাহলে এই মেয়ে বাড়িতে ঢুকলো কি করে? আমিও মেয়েটার পিছু নিলাম। মেয়েটা দৌড়ে বাগানের দিকে যেতে লাগলো। আমিও মেয়েটার পিছন পিছন দৌড়াতে লাগলাম। বললাম, এই কে তুমি? দাঁড়াও বলছি, না হয় কিন্তু চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাক দিব। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? দাঁড়াও বলছি। খেয়াল করলাম মেয়েটা আমার কথা পাত্তা না দিয়ে দৌড়াতে লাগলো। আমিও জোরে দৌড়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন মেয়েটাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম। এ তো অনুরমা। কিন্তু অনুরমার তো ঠোঁটের নিচে তিল ছিল না, আর অনুরমার রূপে এত সুন্দর আলো ঝলকানিও ছিল না। হে মেয়েকে তো তাহলে কে? পরক্ষণে ভাবলাম হয়তো এটাও একটা মায়া, আর অনুরমা আমাকে সেই মায়ায় ফাঁসিয়ে রেখেছে। আমি একটু কর্কশ গলায় বললাম, কি হয়েছে অনুরমা? তুমি আমাকে দেখে দৌড়াচ্ছ কেন? আর বাগানের দিকে বা কেন যাচ্ছ? মেয়েটা তাড়াহুড়ো করে বলতে লাগলো, আমি অনুরমা না। আমি বিস্মিত হলাম। কথাটা শোনার পর বিস্মিত হয়ে বললাম, আমার সাথে কিসের নাটক করছো? তুমি অনুরমা না আমি বললেই বিশ্বাস করব? সত্যি বলছি, আমি অনুরমা না। মেয়েটার কথা শুনে কেন জানি না মনে হলো মেয়েটা সত্যি বলছে। তাই মেয়েটাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কে? তুমি দেখতে তো একদম অনুরমার মতো। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এখন এসব বলার সময় না। আলো ফুটলেই আমি অদৃশ্য হয়ে যাব। কালকে ভোর 5টায় এখানেই থেকো। তবে আলো ফুটার আগে এসো। সূর্যের আলোতে আমি দৃশ্যমান হতে পারবো না। সূর্য ওঠার সাথে সাথে আমার শক্তি বিলীন হয়ে যায়। মেয়েটার কথা শুনে বিস্ময়ের পাল্লাটা ভারী হলো। বিস্মিত হয়ে বললাম, তাহলে তুমি কে সেটা তো বলে যাও। বলতে বলতে খেয়াল করলাম মেয়েটা অদৃশ্য হয়ে গেল। মাথাটা খুব ব্যথা করছে। বুঝতে পারছি না আমার সাথে কি করছে। মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটা অনুরমার মতো দেখতেও বিকল। মেয়েটা যদি অনুরমা না হয় তবে এই মেয়েটা কে, আর এখানেই বা কেন এসেছে? মেয়েটা মিলিয়েই বা গেল কি করে? আমি কি স্বপ্ন দেখছি? চারপাশ ভালো করে খেয়াল করে হাতে সিমটি কেটে আহ করে শব্দ করে উঠলাম। তার মানে আমি কোনো স্বপ্ন দেখছি না। তবে ওই মেয়েটাকে ভাবনার জগৎ থেকে যেন আসতেই পারছি না। এসব ভাবতে ভাবতে সামনে এগোতে লাগলাম। এর মধ্যেই অরণ্য আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি রে, তুই এত সকাল সকাল বাগানে এসে কি করছিস? অরণ্যকে দেখে হালকা রেগে গিয়ে বললাম, তোকে কি জবাব দিতে হবে নাকি? তুই তোর বউ রেখে এখানে এসেছিস কেন? অনুরমা কোথায়? অনুরমা ঘুমাচ্ছে। আচ্ছা, তুই ইদানিং অদ্ভুত ব্যবহার কেন করছিস? আমার সাথে সবসময় কেমন জানি খারাপ আচরণ করিস। কি করেছি আমি?
কি করেছিস সেটা মনে হয় তুই জানিস না, আবার আমাকে বলতে আসছিস কি করেছি। এত ভালোগিরি তোকে দেখাতে কে বলেছে রে? আমার পিছনে লাগিস কেন সব সময়? বিয়ে করেছিস, বউ নিয়ে ভালো থাক, আমার কথা তোকে ভাবতে হবে না। রাগ লাগে অনেক। আজিব, আমি কি এমন করলাম বলবি তো? শুধু শুধু রাগ দেখাচ্ছিস তুই। আমার সাথে এরকম করলে বেশ খারাপ লাগে, কিন্তু একদম এরকম করবি না। অরণ্য কথা বলতেই লাগলো। অরণ্যর কথা যতই শুনছিলাম ততই শরীরটা রাগে গিজ গিজ করতে লাগলো। রাগের মাত্রাও বেড়ে যেতে লাগলো। রাগ হয়ে অরণ্যের দিকে তাকিয়ে বললাম, শর্ত এখান থেকে আমার সাথে কথা বলতে আসবি না। অসহ্য লাগে তোকে, এটা বুঝতে পারছিস না কেন? যত সব আজাইরা ফক ফক শুধু। বলেই আমি বাড়ির সামনে এসে চমকে গেলাম, কারণ খেয়াল করলাম অরণ্য বাড়ির সামনে দাঁড়ানো আর তার পাশে অনুরমা দাঁড়ানো। তাহলে একটু আগে আমি কার সাথে কথা বলছিলাম? তাহলে কি আমি কল্পনায় অরণ্যকে ভেবে কথা বলছিলাম? আমি সব গুলিয়ে যেতে লাগলাম। সব কিছুতে একটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু এই কিন্তুর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরমা আমার কাছে এসে বলল, কি ব্যাপার এভাবে দাঁড়িয়ে আছো যে? আর এত সকাল সকাল বাগানের দিকে গিয়েছিলে কেন? অনুরমার কথা শুনে ভাবনার গোড় থেকে বেরিয়ে বললাম, এমনি হাঁটতে গিয়েছিলাম, শরীর ভালো লাগছে না তো, তাই ভাবলাম বাগানে হাঁটলে মনটা ভালো লাগবে, এই আর কি। অনুরমা আমার মুখে তার হাত দিয়ে ধরে বলল, কি ব্যাপার মালিহা, তোমার মুখে আঁচড়ের দাগ কিসের? একদম লাল হয়ে আছে যে, কোথায় গিয়ে আঁচড় লাগলো? অনুরমা যখন আঁচড় স্পর্শ করলো আমার হালকা ব্যথা অনুভব হলো। আমি ব্যথা উফ করে উঠলাম। তখনই মনে পড়লো রাতের কথা। রাতের কথা মনে হতেই মনে হলো যে আমি তো আমার হাতের রক্ত দিয়ে অরণ্যের জানালার পাশে একটা চিহ্ন দিয়েছিলাম। আমাকে দেখতে হবে চিহ্নটা আছে কিনা। চিহ্নটা যদি থাকে তাহলে বুঝতে হবে আমি মায়ে ফেসে আছি। আমার সাথে যা ঘটছে সব বাস্তব, কিন্তু আমি এর সঠিক রহস্য উদ্ঘাটন করতে পারছি না। আমার নীরবতা দেখে অনুরমা আবার বলে উঠল, কি ব্যাপার চুপ হয়ে আছো যে? আঁচড় কি করে লাগলো বললে না তো? আমি আমতা আমতা করে অনুরমাকে বললাম, জানি না কি করে আঁচড় লাগলো, হয়তো কোনো ভাবে লেগেছে। কি যে করো না, সাবধানে চলতে তো পারো, একটু মলম লাগিয়ে নিও। অনুরমার কথা শুনে কোনোরূপ জবাব না দিয়ে বাড়ির ভিতর ঢুকলাম। বাড়ির ভিতর ঢুকতে আমার মনে হলো আমি যে অরণ্যের রুমের জানালায় চিহ্ন এঁকেছিলাম সেটা দেখে আসা যাক। যে ভাবনা সেই কাজ। দৌড়ে গেলাম অরণ্যের রুমের পাশে। অরণ্যের রুমের পাশে গিয়ে খেয়াল করলাম চিহ্নটা জানালার পাশে আঁকা আছে। তার মানে আমি যা দেখেছিলাম সেটা আমার স্বপ্ন না। তবে আমার সাথে কেন এমন হচ্ছে? আর অনুরমা কে? অরণ্যকে বিয়ের পিছনেও একটা কারণ আছে বলে মনে হচ্ছে। সব কিছুই রহস্যময়, তবে আমি সেটা এখনো বের করতে পারছি না। সারাটা দিন শুধু এসব চিন্তা করে পার করলাম, আর ভিতরে ভিতরে ছটফট করতে লাগলাম। ছটফট করতে করতে দিন পেরিয়ে রাত নামলো। আগের রাতে মতোই একটা বিকট আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি আবার আওয়াজ ধরে এগিয়ে অরণ্যের রুমে জানালার কাছে গেলাম। এবার অনুরমাকে দেখে আরো চমকে গেলাম। অনুরমার চেহারা এতটা বীভৎস ভাষায় প্রকাশ করার মতো না। অনুরমা চুলগুলো সাপ হয়ে অরণ্যকে ফেঁসিয়ে রেখেছে। অরণ্যকে ফেঁসিয়ে কি যেন ভিড় করছে। আমি অরণ্যের এরকম হাল দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। চিন্তা করলাম এখানেই অনুরমার রুমে যাব, গিয়ে অনুরমাকে ধরবো, আমার যা হয় হবে। এই ভেবে অরণ্যের রুমে যেতে নিবে এ সময় পুনরায় খেয়াল করলাম অরণ্যকে অনুরমা বিছানায় শুয়ে স্বাভাবিক রূপে ফিরে আসলো। এবার অনুরমা হাতটা বাড়াতেই মনে হলো কেউ একজন তার হাতে একটা বোতল দিয়েছে। বোতলটা দেখতে অনেকটা গোলাপ জলের বোতলের মতো। অনুরমা সেই বোতলটা দিয়ে অরণ্যের শরীরের উপর কি যেন পানির মতো ছিটাচ্ছে। তখন অদ্ভুত রকমের একটা গন্ধ চারদিকে বিরাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না অনুরমা ঠিক কি করতে চাচ্ছে। পানি ছিটাতে ছিটাতে অনুরমা মুখে কি যেন বিড় করছিল। আর অরণ্য কিছুক্ষণের মধ্যে উঠে বসলো, কিন্তু অরণ্যকে কেন জানি না স্বাভাবিক মনে হচ্ছিল না।
অরণ্য উঠতে অনুরামাকে জড়িয়ে ধরল। অনুরামাকে জড়িয়ে ধরে জানালার দিকে তাকাতে আমার চোখের সাথে অরণ্যের চোখ পড়ল। অরণ্যের চোখে চোখ পড়তে মনে হলো অরণ্যের চোখ থেকে আগুন বের হচ্ছে। আমি অরণ্যের চোখে তাকিয়ে থাকতে পারছিলাম না, আবার চোখ সরাতেও পারছিলাম না। খেয়াল করলাম অরণ্যের চোখ থেকে আগুনটা আমার দিকে আসছে। আগুনটা আমার দিকে আসতেই আগুনটার উত্তাপে আমার মুখে সেকা লাগলো। মুখে সেকা লাগতেই অসম্ভব জ্বলনি অনুভব করলাম। আর খপ করে ঘুম থেকে উঠে দেখলাম আমি আমার রুমে শুয়ে আছি। তার মানে আগের রাতে যেভাবে আমি মায়ায় ফেসে গিয়েছিলাম, আজকেও সেভাবে ফাঁসলাম। ঘড়ির কাঁটায় খেয়াল করলাম 4টা বাজে। মনে হলো এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। অনুরমা নিশ্চিত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য অরণ্যকে বিয়ে করেছে। তবে অরণ্যের চোখ এমন হয়ে গেল কেন? কি হচ্ছে সব বুঝতে পারছি না। এর মধ্যে আমার জানালাটা মনে হলো কেউ খুলছে, আর আমি জানালা খোলার আওয়াজ পেলাম। জানালা খুলতে একটা সূক্ষ্ম আলোর রোশনি জানালা দিয়ে আসলো। আমি আলোটার দিকে তাকাতে একটা রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা দিয়ে এগোবো কিনা বেশ দুটানায় পড়ে গেলাম। কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলাম রাস্তা দিয়ে এগোনো যাক। এভাবে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। যতই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ততই বিকট আওয়াজ শোনা যাচ্ছিল। ভয়ে পিছনে আসতে নিয়ে খেয়াল করলাম আমি শূন্যে আছি, আর পিছনের রাস্তাটা মিলিয়ে গিয়েছে। এখন যদি আমি পিছনে আসতে চাই তাহলে নির্ঘাত পড়ে যাব। উপায় না পেয়ে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে একটা বিষয় দেখে ভয়ে কেঁপে উঠলাম। কারণ খেয়াল করলাম সামনে অরণ্য আর অনুরমা দাঁড়ানো। আমি বিস্মিত হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলাম, কারণ অরণ্যর চোখে আগুনের লাভা জ্বলছিল। অরণ্যকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলাম, কিরে, তোর চোখে কি হয়েছে, আর এখানে কি করছিস? এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? অরণ্য আমার কথার কোনো জবাবই দিচ্ছিল না। তাই পাশে থাকা অনুরমাকে বললাম, কি ব্যাপার অনুরমা, অরণ্যের কি হয়েছে? আর আমি এ কোন জায়গায় আসলাম? আমাকে এখানে বা কে আনলো? জানালার আলো থেকে রাস্তায় বা কি করে তৈরি হলো? আমি তো এর কোনো উত্তরই পাচ্ছি না। অনুরমা আমার কথা শুনে মৃদু হাসলো। ততক্ষণ অনুরমার বিনুনিটা সাপের মতো ঝুলতে লাগলো। আমার ভয়ের মাত্রাটা বেড়ে যেতে লাগলো। অরণ্যকেও কেমন জানি লাগছিল। বেশ ভালোই বুঝতে পারছিলাম অরণ্যকে কোনো শক্তির মায়ায় পড়ে আছে। অপরদিকে অনুরমা বারবার একই প্রশ্ন করছিলাম, তবে অনুরমার মুখ থেকে কোনো জবাবই আসছিল না। তাই সাহস করে অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে গিয়ে অনুরমাকে যখনই ধরতে যাব ঠিক তখনই অনুরমা বিকট একটা হাসি দিল। অনুরমার হাসিতে আরো বেশি ভয় পেয়ে গেলাম। ভয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। অনুরমা হাসতে হাসতে বলল, কিরে, এদিকে আসছিস যে? অরণ্যকে নিয়ে যেতে আসছিস নাকি? আমি অবাক হয়ে ভাবতে লাগলাম অনুরমা আমাকে তুই তুই কেন করছে। অনুরমাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে তুই তুই করে কেন বলছো? আর আমি অরণ্যকে নিতে আসতেছি না। অরণ্য তোমার স্বামী, আমি কেন ওকে নিতে আসব? আমি বুঝতে পারছি না এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। সত্যি করে বলো তো, তুমি কে? বিকট গলায় চেঁচিয়ে অনুরমা হলো, আমি কে এটা জানার কি তোর খুব দরকার? অবশ্যই দরকার, কারণ তুমি আসার পর থেকেই আমার সাথে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো বেশি ঘটছে। বলো তুমি কে, আর অরণ্যকে কেন বিয়ে করেছ? আমার তো মনে হয় না তুমি এই জগতের কেউ। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে অরণ্যকে বিয়ের পেছনে তোমার কোনো উদ্দেশ্য আছে। বলো তুমি কে, আর কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো? আমার কথা শুনে অনুরমার চোখগুলো লাল রক্তবর্ণ হয়ে গেল। চোখগুলো থেকে আগুনের লাভা বের হয়ে ছিটতে লাগলো, আর আমার দিকে তেড়ে এসে বলল, বড্ড বেশি ভেবে ফেলেছিস। তোর জন্যই আমার কাজটা করতে দেরি হচ্ছে। তোর জন্যই আমার কাজে বারবার ব্যাঘাত ঘটছে। তোকে আজকে শেষ করে তোর রক্ত দিয়ে গোসল করব। বলে পুনরায় বিকট হাসি দিয়ে আমার কাছে তেড়ে আসতে নিয়েও থেমে গিয়ে বলল, না, তোকে আমি না, তোকে তোর ভালোবাসার মানুষ অরণ্যকে দিয়ে আঘাত করাবো।
বলে অনুরমা অরণ্যর দিকে তাকিয়ে চোখ থেকে কি যেন বের করে অরণ্যর মাথায় প্রবেশ করালো। সাথে সাথে অরণ্য বিকটভাবে হাসতে লাগলো আর আমার দিকে তেড়ে আসলো। আমার কাছে এসে আমার ঘাড়ে কামড়ে ধরলো। আমার দম আটকে যেতে লাগলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কোনোভাবে টেনে অরণ্যকে ছুটিয়ে ধাক্কা দিয়ে বললাম, অরণ্য, তুই এমন করছিস কেন? আমাকে এভাবে আঘাত করছিস কেন? আমাকে দয়া করে আঘাত করিস না। অরণ্য কোনো কথাই শুনতেছিল না। মুহূর্তের মধ্যে অরণ্যের নখগুলো বড় হয়ে গেল আর আমাকে আছড় দিতে লাগলো। আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম আমি একটা খণ্ড রাস্তায় দাঁড়িয়ে আছি। পিছনের দিকে গেলে উপর থেকে নিচে পড়ে যাব। এদিকে অরণ্য আমার দিকে তেড়ে আসতে নিল। আমি কি করব বুঝতে না পেরে পিছুতে নিয়ে রাস্তা থেকে নিচে একটু কুয়াতে পড়ে গেলাম। কুয়োতে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলাম, কারণ কুয়োটার অর্ধেক পানির পরিবর্তে রক্তে পরিপূর্ণ ছিল। বীভৎস রক্তের ঘ্রাণ নাকে আসতে লাগলো। কিভাবে কুয়ো থেকে উঠবো এসব ভাবতে লাগলাম। এর মধ্যে একটা বাচ্চা আসলো, কিন্তু বাচ্চাটার মুখে খেয়াল করে দেখলাম বড় বড় দাঁত, আর সে দাঁত দিয়ে আমার দিকে তেড়ে এসে আমার হাতে কামড়ে ধরলো। হাতের কামড়টা ছাড়ানোর চেষ্টা করলাম, কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। এক পর্যায়ে শরীরে সমস্ত শক্তি দিয়ে সজোরে ধাক্কা দিতে ঘুম থেকে খপ করে উঠলাম। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেলাম, ঘরের লাইটটা জ্বালালাম। শরীরটা ঘাম দিল অনেক আর ভয়ে হাত পা কাঁপছিল। বিছানা থেকে নামার সাহস পাচ্ছিলাম না। মনে হতে লাগলো এই বুঝি খাটের নিচ থেকে কেউ এসে আমাকে ঝাপটে ধরলো। ভয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের ঘটনা কি সত্যি ছিল নাকি কল্পনা। এর মধ্যে গলায় ব্যথা অনুভব করলাম। মোবাইল ক্যামেরা অন করে দেখলাম একটা কামড়ের দাগ গলায়। হাতে খেয়াল করলাম একটা কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটনাটা সত্যি। যদি সত্যি হয় তাহলে অনুরমাকে আর অরণ্যকে কেন বিয়ে করেছে? প্রশ্নগুলো মনে আসতে লাগলো, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। এরই মধ্যে খেয়াল করলাম ঘড়ির কাঁটায় 5টা বাজে। 5টা বাজতে আমার মনে হয়ে গেল গতকালকের কথাটা, কারণ অনুরমার মতো দেখতে মেয়েটা বাগানে যেতে বলেছিল। আমি যাব কিনা ভাবতে লাগলাম, কারণ এমনিতেও যা করছে তা নিয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ ভেবে মনে হলো একবার গিয়ে দেখা উচিত, কারণ এমনিতেও যা হচ্ছে পরবর্তীতে যে আরো ভয়ানক কিছু ঘটবে আন্দাজ করতে পারছিলাম। তাই সাহস করেই সিদ্ধান্ত নিলাম যে বাগানে যাব। বেশ ভয় লাগছিল খাট থেকে নামতে, কারণ মনে হচ্ছিল খাট থেকে নামলে আমার পায়ে কেউ ঝাপটে ধরবে। তবুও মনে সাহস সঞ্চয় করে খাট থেকে নামলাম। খাট থেকে নামার পরেই কি যেন আমার পায়ের উপর দিয়ে গেল। আমি ভয়ে খপ করে পুনরায় খাটে উঠে গেলাম। ভয়ে কলিজা কাঁপতেছিল। এই মুহূর্তে খেয়াল করলাম একটা ইঁদুর গিয়েছে। বাড়িতে বেশ ইঁদুরের উপদ্রব বেড়েছে ইদানিং। ইঁদুরেও খেয়ে কাজ নেই। এই ভয়ের মধ্যে আরো ভয়টা বাড়িয়ে দিল। আমি আবার মনে সাহস জুগিয়ে খাট থেকে নামলাম। খাট থেকে নেমে দরজা খুলে খেয়াল করলাম এখনো আলো ফুটেনি। বাহিরটা বেশ অন্ধকার। বেশ ভয়ে অন্ধকারে মোবাইলের টর্চটা হালকা জ্বালিয়ে রওনা হলাম বাগানের দিকে। বাগানের দিকে যতই যাচ্ছিলাম ততই গাটা ছমছম করতে লাগলো। মনে হতে লাগলো এই বুঝি আমার পিছনে কেউ হাঁটছে। পিছনে তাকিয়ে খেয়াল করলাম কেউ নেই। চারপাশে গাছ দেখেও ভয় পেয়ে যাচ্ছিলাম। মনে সাহস জুগাতে চাইলে ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। ভয়ে ভয়ে বাগানের ভিতর ঢুকলাম। খেয়াল করলাম বাগানে কেউ নেই, কিন্তু মেয়েটা তো বলেছিল 5টার দিকে এখানে থাকবে। তাহলে মেয়েটা কোথায়? এখনো আসছে না কেন? পাকা 10 মিনিট পরও যখন মেয়েটাকে পেলাম না, তখন এখানে দাঁড়িয়ে থাকার তেমন সাহস হলো না। তাই বাড়ির পথে রওনা দিলাম। এরই মধ্যে মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। আমি বেশ ভয় পাচ্ছিলাম পিছনের দিকে তাকাতে, তবু নিজেকে সামনে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম অনুরমার মতো দেখতে মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি অনুরমার মতো দেখতে মেয়েটাকে বললাম, তোমার জন্যই এখানে এসেছি। বলো তুমি কে? তুমি আর অনুরমা দেখতে একরকম কিভাবে হলে? তুমি যদি অনুরমা না হও তাহলে তুমি কে? মেয়েটা আমার দিকে একটু তাকালো। মেয়েটার চোখ দেখে মনে হলো বেশ মায়াবী। অনুরমার
চোখ মোটেও এত মায়াবী না। আমি চোখ থেকে আমার চোখটা সরিয়ে নিলাম, কারণ মনে হচ্ছিল কোনো মায়ায় ফেসে যাব। তাই চোখটা সরিয়ে মেয়েটাকে আবার বললাম, বলো তুমি কে, কথা বলছো না কেন? মেয়েটা একটু চুপ থেকে বলল, আমি অনুরমার যমজ বোন নিরুপমা। তাহলে সত্যি অনুরমা কোনো স্বাভাবিক মানুষ না? কারণ নিরুপমা যে অন্য জগতের মানুষ সেটা আমি গতকালকে অদৃশ্য হওয়ার দৃশ্য দেখেই বুঝেছিলাম। তাই নিরুপমাকে জিজ্ঞেস করলাম, আমার তো মনে হচ্ছে না তুমি এই জগতের মানুষ। তুমি যদি অন্য জগতের হও তাহলে নিশ্চয় অনুরমাও এই জগতের না, আর অনুরমাও কোনো মানুষ না। জবাবে নিরুপমা বলল, মালিহা, তোমার ধারণা ভুল। আমি এই জগতের না এটা ঠিক, তবে অনুরমা মানুষ, আর সে এই জগতের। আমি বিস্মিত হয়ে বললাম, এটা কি করে সম্ভব? তুমি আর অনুরমা যদি যমজ বোন হও তাহলে দুজন দুই জগতের কি করে সম্ভব? আমি তো কোনো কিছুই বুঝছি না। নাকি তুমি অনুরমা আমাকে মায়ায় ফাঁসাতে চাচ্ছ? তোমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিরুপমা তার মায়াবী গলায় বলল, আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালো করতে এসেছি, তোমাকে সাহায্য করার জন্য এসেছি। আর আধা ঘন্টা পরে সূর্যের আলো ওঠার সাথে সাথে আমি অদৃশ্য হয়ে যাব। এর আগে তুমি শুধু আমার কথাটা শোনো। আমার কথাটা শুনলে তোমার ভিতরে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনুরমা কে, আমি কে, আর অনুরমা কেন অরণ্যকে বিয়ে করেছে, আর তোমার সাথে কেন এমন করছে, সব রহস্যের উত্তর পেয়ে যাবে। শুধু আমার কথাগুলো শোনো। নিরুপমার দিকে তাকিয়ে বললাম, কি বলতে চাও বলো। নিরুপমা মুখটা গম্ভীর করে বলল, আজ থেকে 30 বছর আগের কথা। আমার বাবা মায়ের কোল আলো করে আমাদের দু বোনের জন্ম হয়। আমি আর অনুরমা ছিলাম যমজ বোন। আমাদের দুজনের চেহারা একই রকম ছিল, তবে আমি দেখতে একটু ফর্সা ছিলাম আর অনুরমা দেখতে শ্যামবর্ণ ছিল। আমাদের আরেকটা পার্থক্য হলো আমার ঠোঁটের নিচে একটা তিল ছিল আর অনুরমার ঠোঁটের নিচে কোনো তিল ছিল না। যাই হোক, আমাদের চরিত্রের মধ্যে অনেক পার্থক্য ছিল। আমি খুব শান্তশিষ্ট ছিলাম, আর অনুরমা ছোটবেলা থেকে অনেক উগ্র মেজাজের ছিল। উগ্র মেজাজের কারণে বাবা মা তাকে একটু শাসন করলে সে আমার দিকে তেড়ে আসতো, কারণ তার ধারণা ছিল যে আমি শান্তশিষ্ট থাকি বলেই তাকে সবাই শাসন করে। মাঝে মাঝে এমন হতে যে বাবা মা তাকে শাসন করে মারলেই সে আমাকে এসে মারত, আরও অনেক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটাতো। এভাবে আমি আর অনুরমা বড় হতে লাগলাম। অনুরমা আর আমার বড় চুলগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। আমাদের দু বোনের চুলগুলোই ছিল অনেক লম্বা। পড়াশোনার দিক দিয়েও আমি বেশি ভালো ছিলাম। মোট কথা আমার মধ্যে সব কিছুর একটা ভালো দিক ছিল, আর অনুরমা তার বিপরীত ছিল। দেখতে দেখতে দুজনের বয়স 25 হলো, আর সেখান থেকেই বিপত্তি ঘটা শুরু করলো। একদিন খেয়াল করলাম অনুরমা রুমে একটা বিড়াল নিয়ে আসে। সেটাকে প্রথমে আঘাতের উপর আঘাত করে মেরে ফেলে। আমি অনুরমার এমন ব্যবহারে ভয় পেয়ে গিয়েছিলাম। অনুরমাকে বললাম, অনুরমা, তুই বিড়ালটাকে এভাবে নির্মমভাবে আঘাত করে মারলি কেন? এতটা হিংস্র কি করে হতে পারলি? তোর বুক কি কেঁপে ওঠেনি? সাথে সাথে অনুরমা একটা অট্ট হাসি দিয়ে বলল, এটাকে এখন জীবিত করব, দেখবি কি করে করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে? অনুরমার সাথে সাথে কি যেন বিড়বিড় করছিল, আর বিড়ালটা জ্যান্ত হয়ে দৌড়ে গেল। সেদিনের কারণটা জানতে না পারলেও পরে জানতে পারি অনুরমা কালো জাদুর প্রতি ঝুঁকে গিয়েছে। কার সংস্পর্শে এমন হয়েছে প্রথমে বুঝতে পারিনি, পরে জানতে পারলাম এক পিচের সন্ন্যাসীর কাছ থেকে এগুলো শিখতেছে। আমি অনুরমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, এই কাজগুলো একদম ভালো না, এই কাজগুলো যেন না করে। অনুরমা আমার কথার কোনো পাত্তা দিত না, বরং কাজগুলো আমার সামনে বেশি করত। তাই বাধ্য হয়ে বাবা মাকে বলেছি। মা বাবাও অনুরমাকে শাসন করেছিল, কিন্তু অনুরমা বাড়ি ছেড়ে গিয়ে সন্ন্যাসের কাছে থাকা শুরু করলো, আর কালো জাদু নিজেকে অভিজ্ঞ করতে লাগলো। আস্তে আস্তে অনুরমা আরও শক্তিশালী হয়ে গেল। এদিকে বাবা মা অনুরমা চিন্তায় শুকিয়ে গেল। বাবা মায়ের এমন দশা দেখে বহুবার অনুরমার কাছে খবর পাঠিয়েছি, যাতে করে অনুরমা ফিরে আসে, কিন্তু অনুরমা ফিরে আসেনি। একদিন উপায় না পেয়ে
বাবা মায়ের কথা ভেবে আমি গেলাম সে সন্ন্যাসী খুপড়িতে। সন্ন্যাসীর খুপড়িতে গিয়ে বেশ অবাক হলাম, কারণ কত শত বিদঘুটে জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্তরে বেশ ভয় করছিল বাড়ির ভিতর ঢুকতে, তবুও নিজের মনে সাহস জুগিয়ে ভিতরে ঢুকলাম। আমি সরাসরি রুমে না ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়লাম। সন্ন্যাসী অনুরামাকে বলছে, তুই আগের চেয়ে অনেক কিছু শিখেছিস, অনেক শক্তিশালী হয়েছিস, কিন্তু তোকে শক্তি ধরে রাখতে হলে একটা কাজ করতে হবে। এতে করে তোর শক্তি বাড়বে আর বেঁচে থাকতে পারবি অনেক দিন, যদিও কাজটা অনেক কঠিন। তুই পারবি কিনা আমি একটু সন্দিহানে আছি। অনুরামা সন্ন্যাসীকে আশ্বস্ত করে বলল, যত কঠিন কাজই হোক আমি করতে প্রস্তুত। আপনি আমাকে বলুন কি করতে হবে। নিজের শক্তি বাড়ানোর জন্য আমি সব কাজ করতে রাজি আছি। সন্ন্যাসী গম্ভীর গলায় জবাব দিল, তোকে নরবলি দিতে হবে। নরবলি না দিলে তোর শক্তি বেশি দিন স্থায়ী হবে না। নরবলি কথা শুনেই আমার ভিতরটা আটকে উঠেছিল। ভেবেছিলাম অনুরামা রাজি হবে না, কিন্তু অনুরামা নরবলি দিতেও রাজি হয়ে গেল। অনুরামা সন্ন্যাসীকে বলল, এ তো কোনো কঠিন কাজ না, এটা অধিক সহজ কাজ। আমি আমার শক্তি দিয়ে একটা মানুষ ধরে এনে বলি দিয়ে দিব, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। সন্ন্যাসী রহস্য গলায় বলল, একটা বিপত্তি আছে। অনুরামা প্রশ্ন করলো, কি বিপত্তি? বিপত্তিটা হলো যাকে তাকে বলি দিলে হবে না। অনুরামা উৎসুক কণ্ঠে জবাব দিল, তাহলে কাকে বলি দিতে হবে আপনি বলুন, আমার শক্তি বৃদ্ধির জন্য সব করতে প্রস্তুত। সন্ন্যাসী সজোরে বলল, তোর বাবা মাকে বলি দিতে হবে। বাবা মাকে বলি দিতে হবে কথাটা শুনে আমার ভিতরটা কেঁপে গেল। মনে মনে ভাবলাম, হয়তো অনুরামা রাজি হবে না, কারণ কোনো সন্তান তার বাবা মাকে বলি দিতে পারবে না। তবে আমার সেই বিশ্বাসটাও মিথ্যে হয়ে গেল অনুরামার জবাবে। অনুরামা বলল, আমি রাজি আপনার প্রস্তাবে। আমি আমার মায়া দিয়ে বাবা মাকে এখানে নিয়ে আসব আর বলি দিব। আমার শক্তি বৃদ্ধির জন্য যা যা করতে হয় করব, তবু আমি আমার শক্তিকে মহাশক্তিতে পরিণত করে ছাড়ব। আপনি বলুন কবে বলি দিতে হবে। অনুরামার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। অনেকটা অস্থিরতা নিয়ে ঘরে প্রবেশ করে অনুরামাকে বললাম, তুই বাবা মাকে বলি দিয়ে দিবি সামান্য শক্তির জন্য? এতটা নিচে নেমে গেলি? বাবা মাকে বলি দেওয়ার কথা বলার আগেই তোর বুকটা কেঁপে উঠলো না? এভাবে আমাকে অনুরামা দেখে চমকে বলল, তার মানে তুই দরজার আড়ালে থেকে সব শুনে গিয়েছিস? শোন, আমার শক্তি হাসিলের জন্য যা করতে হয় করব। বেশ ভালোই বুঝতে পারছিস তোর জন্য আমার কাজে ব্যাঘাত ঘটবে, তাই তোকে বাঁচিয়ে রেখে তো লাভ নেই। এ বলে অনুরামা আমাকে মায়া শক্তি বলে শূন্যে তুলে ফেললো। আমার দমটা আটকে গিয়ে নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। ক্রমশ আমি নিস্তেজ হতে লাগলাম। ঠিক এই মুহূর্তে আমাকে শূন্য থেকে নামিয়ে আছড়ে ফেললো। আমার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি মৃত্যুর জগতে পদার্পণ করলাম। সে সাথে আমার আত্মাটা অতৃপ্ত হয়ে ঘোরাফেরা করতে থাকলো। অনুরামা আস্তে আস্তে আমার বাবা মাকে বলি দিল। সেই সাথে সে অনেক শক্তির অধিকারী হলো। ওই যে তোমার বিয়েতে গিয়ে মনে হয়েছিল না সবাই কেন সাদা শাড়ি পরে আছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ কেন? তবে আমার এমন মনে হলো বাকিদের কাছে তো এমন মনে হয়নি। এর কারণ কি? জবাবে নিরুপমা বলল, তোমাকে অরণ্য ভালোবাসে, এই কারণে তোমাকে বিশেষ শরবত পান করিও মায়ের জালে ফাঁসাতে পারিনি। বাকিরা মায়ার জালে ছিল, তাই বিষয়টা অবলোকন করতে পারিনি। তুমি তেমন মায়ায় ছিলে না, তাই বিষয়টা অবলোকন করতে পেরেছ। সবাই সাদা কাপড় পরেছিল এজন্য যে সে বাড়ির কেউ জীবিত ছিল না, একমাত্র অনুরামা ব্যতীত। ও বাড়িতে সবাই আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনুরামা সেগুলোই মায়া শক্তি দিয়ে বিয়ের আসর সাজিয়ে অরণ্যকে বিয়ে করেছে। আমি অবাক হয়ে বললাম, ওই বাড়ির আত্মাগুলো কি মুক্তি পাবে না কখনো? আর তুমি এখানে আসলে কিভাবে? অনুরামা একটু ভরসা দিয়ে বলল, আমাকে অনুরামা ওই বাড়িতে মারেনি, তাই আমি বাইরে ঘুরে বেড়াতে পারি। তবু সূর্যের আলোর সাথে সাথে আমার শক্তি বিলীন হয়ে যায়। আমি শুধু অন্ধকারে দৃশ্যমান হতে পারি, আলোতে আমার শক্তি দৃশ্যমান হয় না। আমি উৎসুক কণ্ঠে বললাম, আচ্ছা আমার সাথে এমন কেন হচ্ছে? আমি কেন বাস্তব আর কল্পনার ফারাক খুঁজে পাচ্ছি না? আমার কাছে কেন এগুলো কল্পনা মনে হচ্ছে? নিরুপমা হতাশ গলায় বলল, তোমাকেও তারা মায়ায় বশ করে ফেলতেছে, কারণ তোমার জন্য অনুরামার কাজে বারবার ব্যাঘাত ঘটছে।
আমি অবাক হয়ে বললাম, আমার জন্য ব্যাঘাত ঘটছে মানে? হ্যাঁ, তোমার জন্যই ব্যাঘাত ঘটছে, কারণ অরণ্য তোমাকে ভালোবাসে। অরণ্য তোমাকে দেখলে তার মায়া সত্যি অর্ধেক বিলীন হয়ে যায়, যার ফলে অনুরমা তার কাজটা সঠিকভাবে করতে পারছে না। তাই তোমাকে এসব মায়া আটকিয়ে তোমাকে মেরে ফেলতে চাচ্ছে। আর আমি তোমাকে সে জায়গা থেকে বের করে নিয়ে আসছি প্রতিবার। আমি উৎসুক গলায় বললাম, আচ্ছা, অনুরমা অরণ্যকে কেন বিয়ে করেছে? এর পেছনে কোন উদ্দেশ্য আছে? অবশ্যই আছে, কিন্তু উদ্দেশ্যটা কি? নিরুপমা একটু দম নিয়ে বলল, কারণ অনুরমার অমর্ত্য লাভের জন্য অরণ্যকে দরকার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অরণ্যকে কেন দরকার? ঠিক এই মুহূর্তে নিরুপমা বলল, আজকে আর কথা বলতে পারবো না। সূর্য উঠে গিয়েছে, আমার শক্তি এখন বিলীন হয়ে যাবে। আমি কথাবার্তা চাইলেও পারবো না, এখনই অদৃশ্য হয়ে যাব। কালকে আবার এখানে এসো, কালকে বাকি কথা হবে, আজকে গেলাম। এ বলে নিরুপমা অদৃশ্য হয়ে গেল। আর আমি বাগান থেকে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। মনে মনে অশান্তি লাগছিল। এটা ভেবে যে অরণ্য কীভাবে অনুরমাকে অমরত্বের জন্য সাহায্য করবে। অরণ্যকে অনুরমা কি করবে? মেরে দিবে না তো? এসব ভেবেই বুকটা কেঁপে উঠল। বাড়ির পাশে আসতে খেয়াল করলাম অনুরমা আর অরণ্য দাঁড়িয়ে আছে। আমি অরণ্যকে দেখে অরণ্যের কাছে গিয়ে তার চোখের দিকে তাকালাম। কত ভুল বুঝে কত কিছুই না বলেছি, কিন্তু আমার অরণ্য সবসময় আমাকেই ভালোবেসেছে। অরণ্য চোখে এক ভালোবাসার ছন্দ খুঁজে পাচ্ছিলাম। অরণ্য আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার কিছু বলতে নেবে। ঠিক এই মুহূর্তে অনুরমা আমাদের মাঝে আসলো। অনুরমার চোখগুলো দেখে ভয় পেয়ে গেলাম, কারণ অনুরমার চোখে রাগের মাত্রা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনুরমার চোখগুলো কেমন বিবর্ণ হয়ে গেল। ও সময় জেঠি এসে বলল, কিরে মালিহা, তোর তো দেখাই মেলে না, সারাদিন ঘরে বসে থাকিস। আগে তো সারাদিন আমার কাছে এসে বসে থাকতি, এখন তো তাও করিস না। কি করিস ঘরে বসে? এত একটু কি বিরক্ত আসে না ঘরে বসে থাকতে? জেঠি ডাকের সাথে সাথে অনুরমা নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিকই বলেছেন মা, আমি এটা জিজ্ঞেস করার জন্যই আসলাম। আমি বাড়িতে নতুন, ভাবলাম মালিহার সাথে একটু গল্প করে সময় পার করব, কিন্তু মালিহা তো আমার কাছেই আসে না তেমন। কি গো মালিহা, আমাকে কি ভালো লাগে না তোমার? অনুরমার কথা শুনে রাগ হলেও রাগের মাত্রা দমিয়ে অনুরমাকে বললাম, ভালো লাগবে না কেন? বেশ ভালো লাগে, তবে আমার শরীরটা ভালো লাগে না, তাই শুয়ে থাকি। শরীর দুর্বল তো, তাই ওঠার শক্তি পাই না। ফার্স্ট থেকে যেটি আমার কাছে এসে বললো, একটু তো শরীরের যত্ন নিতে পারিস, খাওয়া দাওয়া ঠিক করে করিস না। তোর মাও বললো তুই নাকি জিম ধরে সারাক্ষণ বসে থাকিস। এখন এমন হলে চলবে বল? তোকে পরের ঘরে যেতে হবে, এখনই চেহারাটা নষ্ট করে ফেললে হবে? কি যে করিস না, এই বয়সে খাবি দাবি ঘুরবি ফিরবি, তা না জিম ধরে ঘরে বসে থাকিস। কি হয়েছে তোর শুনি? আমি জেঠিকে আস্তে করে বললাম, না জেঠি, তেমন কিছু না, একটু খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। আমি এখন গেলাম, জেঠি মাথাটা ঘুরাচ্ছে, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিব। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। অসহ্য ছটফট করতেছে মন, কি যে হচ্ছে সব। অরণ্যের কথা ভেবে ছটফটানি যেন আরও বেড়ে গেল। ছটফটাতে সারাটা দিন পার করলাম। আস্তে আস্তে দিন পেরিয়ে রাত নামলো, আর সে সাথে আমার ভাবনা আরও বাড়তে লাগলো। রাতে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঠিক তখন খেয়াল করলাম আগের রাতের মতোই শব্দ কানে ভেসে আসছে। প্রতি রাতের মতো আজকেও উঠে অরণ্যের রুমের পাশে গেলাম। অরণ্যের রুমে জানালা দিয়ে তাকালাম। খেয়াল করলাম আজকে অনুরমা কি যেন কাগজ পোড়াচ্ছে আর অরণ্যকে শুকাচ্ছে। কাগজ পোড়ার গন্ধটা কেমন জানি মরা মানুষের লাশ মুছে যাওয়া গন্ধের মতো লাগছে। এর মধ্যে অরণ্য জানালা বরাবর তাকালো। আমার অরণ্যের চোখের দিকে চোখ গেল। অরণ্যের চোখ কুৎসিত কালো হয়ে গেল, আর সাথে সাথে অরণ্য একটা বাজ পাখিতে পরিণত হলো। আমি ভয় পেয়ে গেলাম অরণ্যকে এমন রূপে দেখে। ভয়ে পিছুতে লাগলাম, কিন্তু বাজ পাখিটা এসে আমার চুল টেনে ধরলো, আমার মুখে গলায় আঁচড় কাটতে লাগলো। আমার চুল ক্ষত বিক্ষত হতে লাগলো। আমি শত চেষ্টা করে বাজ পাখিটা থেকে নিজেকে রক্ষা করতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বুঝি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। ঠিক এই মুহূর্তে মনে হলো কেউ একজন পাখিটার দিকে সজোরে আঘাত করলো, আর পাখিটার সাথে সাথে উড়ে চলে গেল। ঘরে গিয়ে পাখিটা পুনরায় অরণ্যের রূপ ধারণ করলো।
আমি ভয়ে সেখান থেকে চলে এসে আমার রুমের সামনে আসতে খেয়াল করলাম নিরুপমা দাঁড়িয়ে আছে। নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, তুমি এখানে কখন আসলে? নিরুপমা আমাকে ধরে বলল, আমি না আসলে আজকে তোমার মৃত্যু ঘটতো। শব্দের দিকে এগিয়ে যাও কেন? ঘরে বসে থাকতে পারো না? আমি মাথায় হাতটা চেপে ধরে বললাম, জানি না আমার কি হয় শব্দটা আসলে। আমি নিজেকে সামলাতে পারি না, কখন যে মনের অজান্তে চলে যাই বলতে পারবো না। আচ্ছা এখন বলো, অনুরমা কেন অরণ্যকে বিয়ে করেছে? নিরুপমা আমাকে বলল, এখানে বলা ঠিক হবে না, আমাকে তোমার ঘরে নিয়ে চলো বলছি। আমি নিরুপমাকে ঘরে নিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইটটা জ্বালানোর সাথে সাথে নিরুপমা চেঁচিয়ে বলল, এত কড়া আলো আমি সহ্য করতে পারি না, লাইটটা বন্ধ করো, করে মৃদু আলো চালাও। আমি নিরুপমার কথা শুনে সাথে সাথে করে লাইটটা বন্ধ করে দিলাম। আর নিরুপমাকে বললাম, এবার বলো, অনুরমার অমরত্বের জন্য অরণ্যকে প্রয়োজন কেন? জবাবে নিরুপমা বলল, কারণ অনুরমাকে অমরত্ব লাভ করতে হলে একজন সাধারণ মানুষকে বিয়ে করতে হবে। সাধারণ মানুষকে বিয়ে করার পর মায়ায় ফেলে তার সাথে মিলন করতে হবে। আর মিলনের পর যে বাচ্চাটা হবে সেটা বলি দিলে অনুরমা অমরত্ব পেয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, তাহলে এখনো কি অনুরমার অরণ্যের মিলন হয়নি? নিরুপমা কণ্ঠ গম্ভীর করে বলল, না, এখনো মিলন হয়নি, কারণ মিলন করতে হবে পূর্ণিমার তিথিতে, আর পূর্ণিমার তিথি হবে আরও 15 দিন পর। অনুরমা এর মধ্যে অরণ্যকে মায়ায় ফাঁসিয়ে মিলনের জন্য প্রস্তুত করছে। তবে অরণ্যের মায়া তোমার কাছে আসলে নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তাই অনুরমা তোমাকে মায়ার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। 2-1 বার মারার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে আমার জন্য, কারণ আমি প্রতিবার তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। তবে অরণ্য আর অনুরমার মিলনের পর আরেকটা বিষয় ঘটবে। আমি উৎসুক চোখে নিরুপমার দিকে তাকিয়ে বললাম, কি ঘটবে? নিরুপমা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, মিলনের পর অরণ্যের মৃত্যু ঘটবে। অরণ্যের মৃত্যু ঘটবে কথাটা শুনে আমি আঁতকে উঠলাম। আঁতকে উঠে নিরুপমাকে বললাম, আমি থাকতে অরণ্যের কিছু হতে দিব না। আমাকে কি করতে হবে বলো, কি করলে অনুরমাকে শেষ করতে পারবো? নিরুপমা আমার কাছে এসে বলল, পূর্ণিমা তিথিতে অনুরমা আর অরণ্যের যে মিলিত হতে না পারে সেটার ব্যবস্থা করতে হবে, কারণ এখন অনুরমা অরণ্যকে বিয়ে করেছে। যদি সঠিক সময়ে মিলিত হতে না পারে তাহলে অনুরমার মৃত্যু ঘটবে। তবে মিলন আটকানো অনেক কঠিন কাজ, তুমি পারবে করতে? আমি বলিষ্ঠ গলায় নিরুপমাকে বললাম, আমি সব পারবো, আমার অরণ্যের জন্য নিজের জীবন দেওয়া লাগলেও দিব। নিরুপমা আমার সাহস দেখে বলল, আর 15 দিন পর পূর্ণিমা তিথি, আর এর আগে তোমাকে একটা কাজ করতে হবে, অরণ্যকে মায়ার জাল থেকে বের করে আনতে হবে। আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম, তবে সেটা কিভাবে? আমি কিভাবে অরণ্যকে মায়ার জাল থেকে বের করব? এর একটা উপায় বলো। নিরুপমা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থেকে বলল, অরণ্যের সামনে সামনে থাকবে সব সময়, অরণ্যের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবে, অরণ্যকে অনুরমার কাছে বেশি যেতে দিবে না, অরণ্যকে সাজগোজ করে তোমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এতে অনুরমা রেগে যেতে পারে, তবে তুমি তোমার কাজে বহাল থাকবে। আমি এখন গেলাম। বলে নিরুপমা অদৃশ্য হয়ে গেল। নিরুপমার অদৃশ্য হওয়ার পর আমি একটু খাটে হেলান দিয়ে শুলাম। সারা রাত ঘুম হয়নি, ঘুমে চোখটা ছেয়ে যাচ্ছে, মুখে গলায় আঁচড়ের দাগগুলি একটু ব্যথা করছে, তবুও নিজেকে সামনে ঘুমাতে নিলাম। চোখটা ঠিক বুঝে আসবে এমন সময় বাইরে কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙলো। বাড়ির সবাই এভাবে কাঁদছে কেন? ব্যাপারটা আমার কাছে বড্ড গোলমেলে লাগছিল। আমি তাড়াহুড়ো করে উঠলাম, উঠে বাইরে গিয়ে চমকে গেলাম। আমার বুকের কষ্টটা মুহূর্তের মধ্যে বেড়ে গেল। খেয়াল করলাম তীরা মারা গেছে। আমার কলিজাটা ফেটে কম্পন দিতে লাগলো, চেঁচিয়ে কান্না করতে লাগলাম। তীরাকে শেষবার দেখে নিজের ভিতর কেঁপে উঠলাম। সারা শরীরে আঁচড়ের দাগ, কত নির্মমভাবে মারা গেছে তীরাকে। আমার আর বুঝতে বাকি রইল না এই কাজটা অনুরমা করেছে। ভিতরে ভিতরে ভেঙে গেলাম খুব। সারাটা দিন কাঁদতে কাঁদতে পার করলাম। সন্ধ্যার পর সময় ঘরের লাইট বন্ধ করে বিছানার পাশে হাঁটু মুড়ি দিয়ে মাথাটা হাঁটুর উপর রেখে
বসে বসে কাঁদতেছিলাম। ঠিক এই মুহূর্তে খেয়াল করলাম কেউ একজন আমার কাঁধে হাত রেখেছে। আমি মুখটা উপরে তুলতে আধো আধো আলোতে খেয়াল করলাম এটা নিরুপমার হাত। নিরুপমাকে দেখে জোরে কান্না করে দিয়ে বলতে লাগলাম, অনুরমা তীরাকে মেরে দিয়েছে। আমি এখন কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না। তীরার মতো কি অরণ্যকেও হারিয়ে ফেলবো বলে কেঁদে দিলাম। নিরুপমা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এখন কাঁদার সময় না। তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য এই কাজটা করেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লক্ষ্য থেকে বিচ্যুত করতে মানে? নিরুপমা আমার কাছে এসে বসলো। তারপর মুখটা একটু মলিন করে বলল, গতকালকের রাতের কথা কি ভুলে গিয়েছ? আমি বলেছিলাম যে তোমাকে অরণ্যের সামনে বেশি ঘুরতে, সাজগোজ করে অরণ্যকে তোমার দিকে আকৃষ্ট করতে, এতে করে অরণ্যের মায়া কেটে যাবে। আমি বিস্ময়ে শুরু বললাম, কিন্তু এটার সাথে তীরার মৃত্যুর কি সম্পর্ক? নিরুপমা আমার হাতটা ধরে বলল, তুমি কি বোকা নাকি? শুনো মেয়ে, তীরাকে মেরে ফেলে তোমাকে হতাশ করে ফেলেছে। এখন চাইলেও সাজগোজ করে অরণ্যের সামনে গিয়ে অরণ্যকে আকৃষ্ট করতে পারতেছ না। এতে লাভটা কার হচ্ছে বলো? আমি সত্যি ভাবতে পারিনি অনুরমা এত বড় ছক কষেছে। আমি অস্থির হয়ে নিরুপমাকে জিজ্ঞেস করলাম, এখন আমি কি করব বলো? কিভাবে আমি অরণ্যকে বাঁচাবো? সহজ হিসাব মালিহা, নিজেকে শক্ত করো আর অরণ্যকে তোমার দিকে আকৃষ্ট করো বলে নিরুপমা অদৃশ্য হয়ে গেল। এদিকে সারা বাড়িতে মৃত্যুর আহাজারি। তবুও আমি নিজেকে সামলে নিলাম। আজকে অরণ্য দেওয়ার সবচেয়ে পছন্দের শাড়িটা পরলাম। এরা সবসময় এই শাড়িটা পরলে বলতো, মালিহা তোরে এই শাড়ি পরলে কেন জানি না আকাশের নীলিমা মনে হয়। তীরার কথাটা মনের অজান্তে হু হু করে কেঁদে উঠলাম। বুকটা দুমড়ে মুচড়ে গেল, তবুও নিজেকে সামলে নিলাম। হাতে কাছে ছুরি আর পায়ে নুপুর পরলাম। রাত তখন একটা। অরণ্যের ঘরের সামনে গিয়ে পায়ের নুপুর বাজাতে লাগলাম। খেয়াল করলাম অনুরমা দরজা খুলেছে। অনুরমাকে দরজা খুলতে দেখে আমি পায়ে পড়া নুপুরের আওয়াজগুলো জোরে জোরে দিতে লাগলাম। আমার নুপুরের আওয়াজ শুনে অরণ্য দরজার পাশে এসে আমাকে এভাবে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি অরণ্যর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। সাথে সাথে খেয়াল করলাম আমি শূন্যে ভাসছি। আর কিছুক্ষণের মধ্যে শূন্য থেকে আছড়ে নিচে পড়ে গেলাম। উঠে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর আশেপাশে মা জেঠিরা নির্বীজ হয়ে বসে আছে। আমি বুঝতে পারছিলাম কি হয়েছে। আমি উঠে বসতে মা আমার কাছে এসে বলল, কি রে মালিহা, কি হয়েছিল তোর? পরনেরটা দিন শুধু হালকা জ্বরে ভুগেছিস। ডাক্তার এসে দেখে গেল কয়েকবার। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিল না। হাসপাতাল ভর্তি করিয়েছিলাম, সেখান থেকেও রিলিজ দিয়ে দিল। আর তোর হুঁশও ছিল না। একটু হুঁশ আসতো আবার চলে যেত। নীল শাড়ি চুরি পরে কোথায় গিয়েছিলি তুই? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে আমি 15 দিন পার করে ফেলেছি। তাহলে আজকে তো পূর্ণিমা তিথি। আজকে যদি অরণ্যকে অনুরমার হাত থেকে বাঁচাতে না পারে, তাহলে চিরবিদায় দিতে হবে অরণ্যকে। কি করবে ভেবে উঠতে পারছিলাম না। নিরুপমার সাথে দেখা করা জরুরি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 6টা বাজে। তার মানে হাতে আর সময় নেই। কিন্তু আমি নিরুপমার সাথে দেখা করব কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখলাম অরণ্য আর অনুরমা নেই। অরণ্য আর অনুরমাকে না দেখে ভিতরটা ভয়ে কেঁপে উঠল। আমি চুপ করে ভাবতে লাগলাম কি করা যায়। বেশ হতাশ হয়ে পড়লাম। অরণ্যকে চিরতরে হারানোর একটা বিয়োগ যন্ত্রণা মনে বাজতে লাগলো। আমার নীরবতা দেখে জেঠি আমার পাশে বসে বলল, কিরে মালিহা, চুপ হয়ে আছিস কেন? আর তুই বাগানে শাড়ি পরে গিয়েছিলি, কি করছিলি? জেঠির কথা শুনে ভাবতে লাগলাম, আমি তো বাগানে ছিলাম না, আমি তো অরণ্যের রুমের সামনে ছিলাম। হয়তো অনুরমা বাগান দিয়ে নিয়ে ফেলে এসেছে। সব প্রশ্ন যেন মাথার মধ্যে গুলিয়ে ফেলছিলাম। জেঠি পুনরায় ধাক্কা দিয়ে বলল, কিরে মালিহা, কথা বলছিস না কেন? জেঠিটাকে নিজেকে ভাবনায় গুড় থেকে বের করে এনে বললাম, জানি না জেঠি কি হয়েছিল, কেন যে এমন করলাম বলে মাথায় হাত দিয়ে চেপে ধরলাম। তখন জেঠি আমার কাছে এসে বলল, আচ্ছা তুই বিশ্রাম নে, এত কিছু ভাবতে হবে না, যা হয়েছে তো হয়েছে, চুপ করে শুয়ে থাক।
আমি তখন জেঠির দিকে তাকিয়ে বললাম, অরণ্য আর অনুরমা কোথায়? জেঠি হালকা হেসে বলল, ওরা ঘরেই আছে, তোর পাশেই এতদিন বসেছিল। অনুরমা তো এই পর্যন্ত তোর যত্ন নিয়েছে, আজকে শুধু তোর পাশ থেকে উঠে ঘরে গেল। কথাটা শোনার পর আমি আরও আঁতকে উঠলাম। তার মানে অনুরমা এই 15 দিন আমাকে যত্নের নাম করে মায়া শক্তিতে বেহুশ করে রেখেছিল। আমি যেহেতু মায়া শক্তিতে বেহুশ ছিলাম, তাই ডাক্তাররা আমার কোনো রোগ ধরতে পারেনি। আর আজকে অনুরমা আমার কাছ থেকে উঠে গিয়েছে, কারণ আজকে সে অরণ্যের সাথে মিলিত হবে। তাই আমার থেকেও মায়াশক্তি বিলীন হয়ে গিয়েছে আর আমার হুঁশ ফিরেছে। কিন্তু আমি কি অরণ্যকে বাঁচাতে পারবো? এসব ভেবে আমার মন ভয়ে আটকে উঠল। এর মধ্যে মা ভাত নিয়ে এসে বলল, সবগুলো খা, না খেয়ে শরীরের এই হাল করেছিস। আমার কাছে মনে হলো আজকে জেঠি আর মাকে সবটা জানানো দরকার, না হয় অরণ্যকে অনুরমা মেরে দিবে। আমি দেরি না করে জেঠি আর মাকে বলতে যাব, ঠিক এ সময় খেয়াল করলাম অনুরমা লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। জেঠি আর মা এ সময়ে লাল বেনারসি পরতে দেখে কিছুটা অবাক হয়ে অনুরমাকে বলল, কি ব্যাপার অনুরমা, এ সময়ে লাল বেনারসি শাড়ি পরেছ কেন? আমি মা জেঠিকে দ্রুত গলায় বললাম, মা জেঠি, এই অনুরমা অরণ্যকে মেরে দিবে, ওকে আটকাও। এখন আটকাতে না পারলেও অরণ্যকে মেরে দিবে। এ এক পিশাচ, কালো জাদু করে, নিজের শক্তি অমর করতে অরণ্যকে বিয়ে করেছে। আরও কিছু বলতে নিবে এর মধ্যে খেয়াল করলাম আমরা সবাই শূন্যে বাসছি। জেঠি আর মা কেমন যেন নির্বীজ হয়ে আছে, মনে হচ্ছে ওরা ঘুমিয়ে আছে। ওদেরকে কয়েকবার ডাকলাম, কোনো সাড়া দিল না। অনুরমা হাসতে হাসতে বলল, ওদের মায়ায় বশ করে রেখেছি, তোকেও বশ করে রাখতাম, তবে আমার ইচ্ছা তোর সামনেই অরণ্যের সাথে মিলন করে ওকে মেরে ফেলবো। আর এটাই হবে তোর সবচেয়ে বড় শাস্তি, কারণ তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আমার কাজে অনেক ব্যাঘাত ঘটিয়েছিস, তোর জন্য অনেক ঝামেলায় পড়েছি। বলে অনুরমা আমাকে মাটিতে আছড়ে ফেললো। আমি আছড়ে পড়ে দম নিতে থাকলাম। খেয়াল করলাম রাতের ছাদটা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে, সেই সাথে অনুরমার রূপের তেজ বাড়তে থাকলো। অনুরমা অরণ্যকে কাছে এনে অরণ্যের চোখের দিকে তাকালো, আর আমি নিজের প্রিয়কে হারানোর ব্যথায় ভুগছিলাম। এমন সময় খেয়াল করলাম নিরুপমা আমার কাছে এসেছে। আমি নিরুপমাকে দেখে কাঁদতে কাঁদতে বললাম, আমার জীবনের সব শেষ, আমার অরণ্যকে আমি হারিয়ে ফেললাম। নিরুপমা উত্তরে বলল, এখনো সময় যায়নি মালিহা, তোমাকে সবটা ঠিক করতে হলে কঠিন একটা কাজ করতে হবে, অনুরমাকে গোলক দাদায় ফেলে দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, কি করে? এর জন্য তোমাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। জোরালো গলায় বললাম, আমাকে বলো কি করতে হবে, তুমি যা বলো আমি তাই করব। নিরুপমা গম্ভীর হয়ে বলল, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি বিস্মিত হয়ে বললাম, আমি মরে গেলে অরণ্যকে কিভাবে বাঁচাবো? জবাবে নিরুপমা বলল, তুমি মৃত্যুবরণ করলে আমি তোমার মধ্যে প্রবেশ করব, এতে করে আমার শক্তি অনুরমার শক্তির চেয়ে বেশি হবে, আর আমি অনুরমাকে ধ্বংস করতে পারবো। অনুরমাকে ধ্বংস করার পর তুমি আবার জীবিত হয়ে যাবে। তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি 7-5 না ভেবে বললাম, আমি রাজি। অরণ্যকে বাঁচানোর জন্য যা করতে হয় করব। কীভাবে মরতে হবে বলো? নিরুপমা আমাকে একটা ছুরি এগিয়ে দিয়ে বলল, গলায় সজোরে আঘাত করো। আমি ভয়ে ভয়ে ছুরিটা হাতে নিলাম, তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে গলায় আঘাত করলাম। আমার গলা দ্বিখণ্ডিত হয়ে গেল, একদিকে মাথা আর একদিকে শরীর ছটফট করতে লাগলো, খলখলিয়ে রক্ত বের হতে লাগলো। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলাম। মরার পরও যেন সব কিছু টের পাচ্ছিলাম। এর মধ্যে মনে হলো কেউ একজন আমার মধ্যে প্রবেশ করেছে। আমার অসহ্য যন্ত্রণা হলো, আমার মাথা শরীর জোড়া লেগে গেল। আমি উঠে খেয়াল করলাম আমি দেখতে নিরুপমার মতো হয়ে গিয়েছি, আর আমার শরীরে অনেক মায়ের শক্তি কাজ করছে। আমি দৌড়ে অনুরমার অন্যের কাছে গেলাম, অনুরমাকে অরণ্যের কাছ থেকে দূরে সরালাম। অনুরমার দিকে তেড়ে আসতে নিল, আমি অনুরমার দিকে তেড়ে গেলাম। অনেকক্ষণের চেষ্টার পর অনুরমাকে কিচ্ছু করতে পারছিলাম না।
একটা সময় গলায় আঘাত করতে গিয়ে অনুরমার বিনুনি টান পড়ে আর অনুরমা আহ করে চেঁচিয়ে ওঠে। আমি বুঝতে পারলাম অনুরমার চুলে সব শক্তি রয়েছে, তাই সজোরে অনুরমার চুল টান দিলাম। সাথে সাথে অনুরমার মাথা ভাগ হয়ে মগজ বের হয়ে আসলো। অনুরমা দেখতে কুৎসিত হয়ে গেল। অনুরমার সারা শরীর পুড়ে ছাই হয়ে গেল। নিমিষে বাড়ির সব কিছুই স্বাভাবিক হয়ে গেল। মনে হলো কিছু একটা আমার থেকে বের হয়ে গেল। আমার হাতে একটা রেখা টেনে গেল। তীরাও জীবিত হয়ে গেল। আর আমি খপ করে তীরার ডাকে ঘুম থেকে উঠলাম। তীরা বলতে লাগলো, কিরে মালিহা, বিয়ের দিনে এত ঘুমালে চলবে? উঠ, অরণ্য তো কখন উঠে গিয়েছে। আমি তীরের কথা শুনে বুকে থুতু দিলাম। এর মধ্যে অরণ্য রুমে ঢুকে বলল, কিরে উঠবি না নাকি? বলে আমার হাতের দিকে নজর দিয়ে বলে উঠলো, তোর হাতে এই রেখাটা কিসের? এটা তো আগে ছিল না। হাতের রেখাটায় দেখেই আমার সবটা মনে পড়ে গেল। কি হয়েছে বুঝতে আর বাকি রইল না। সবাই মায়ায় ছিল, তাই সবটা ভুলে গিয়েছে। কিন্তু আমি তো জানি কি হয়েছিল। আমি মুচকে অরণ্যকে বললাম, ও কিছু না, আমি উঠছি, তুই যা। বলেই উঠে গেলাম। অনেক গোটা করে আমাদের বিয়ে হলো। বিয়ের রাতে অরণ্য বলে উঠলো, মালিহা, আমার চাকরিটা চলে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? অরণ্য হতাশ গলায় বলল, আমি নাকি 1 মাস অফিসে যাইনি তাই। কিন্তু আমি অফিস এতদিন কিভাবে কামাই করলাম বুঝতেছি না। অরণ্যর কথা শুনে একটু মুচকি হাসলাম, কারণ অরণ্যর মতো বাকি সবাই খুব চিন্তা আছে কি করে 1 মাস পার করলো। সবাই ভুলে গেলেও আমি ভুলিনি কি হয়েছিল, কারণ আমার আর অরণ্যের পরিণয়টা হলো অদ্ভুত রহস্যময় পরিণয়। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।